একটা চাপা ভয় মনোহরের বুকের ভেতরটা ঠান্ডা করে দিল। ও সঙ্গে সঙ্গে ছুটে গেল বর্ণর ঘরের দিকে। বাবু তো অসুস্থ, ওনার তো এখন নিজের ঘরে ঘুমানোর কথা। স্টাডিতে থাকার কথা তো নয়, তাও একটা শব্দ হয়ে চলেছে। তাহলে কিসের শব্দ হচ্ছে উপরে? নিজের মনে প্রশ্নগুলো করল মনোহর। বর্ণর বেডরুমের দরজাটা আলতো করে ভেজিয়ে রাখা ছিল। মনোহর দরজায় একটা ঠেলা মারল। ঠেলা মারতেই দরজাটা খুলে গেল। ঘরে ঢুকে মনোহর চমকে গেল। ওর বুকটা ধরপড় করে উঠল। ঘরটা একদম ফাঁকা। বিছানার চাদর লণ্ডভণ্ড হয়ে রয়েছে। বালিশটা মেঝেতে পড়ে আছে। বর্ণর গায়ে দেওয়ার কালো শালটাও মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। মনোহর ভাবল, এই ঘরে কি হয়েছে? এই প্রশ্নর কোনো উত্তর ওর কাছে নেই, কিন্তু এর উত্তর ওকে খুঁজে বার করতেই হবে, না হলে ভয়াবহ কিছু একটা ঘটে যাবে। স্বপ্নের ওই ভয়ানক ছবিটা আবার মনোহরের মনে ভেসে উঠল। না, বাবুর কোনো ক্ষতি হবে না। ও কিছুতেই কোনো ক্ষতি হতে দেবে না, এই ভেবে নিজেকে প্রস্তুত করল মনোহর। ও এর আগে অনেক কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে, কিন্তু এত ভয় তো লাগেনি। এই ভয় যেন কোনো আসন্ন বিপদের আভাস দিয়ে যাচ্ছে। তাহলে এখন কি করা উচিত ওর? ওপরতলার থেকে এখনো আওয়াজটা আসছে। আগে তো কখনো এই আওয়াজ ও শোনেনি। তাহলে আজ কিসের শব্দ হচ্ছে এটা? মনোহরের মনে পড়ল যে অন্য দিনের সাথে আজকের একটা বিশেষ তফাৎ আছে। তফাৎটা এই যে মনোহর আজ নেশা করেনি। অন্যদিন এই সময় ও নেশায় বিভোর হয়ে যায় আর তারপর ঘুমিয়ে পড়ে। নেশা করলে না হয় এইসব কিছুকে মনের ভুল ভেবে উড়িয়ে দিতে পারত, কিন্তু আজ তো সেটা সম্ভব না। মনোহরের মনে পড়ল কিছুদিন আগে বর্ণর করা ওই অদ্ভুত প্রশ্নর কথা। বর্ণ বলেছিল, আচ্ছা মনোহর কাকা, তুমি কি রাত 12টার আশেপাশে ওই দোতলার সিঁড়িতে ঘোরাঘুরি করো? প্রশ্নটা বেশ অদ্ভুত লেগেছিল মনোহরের, তবে তখনও খুব একটা পাত্তা দেয়নি। ওর মনে আছে যে ও বলেছিল, না তো বাবু, আমি তো রাতে ওষুধ খাই, তোমার তো রাতের খাবার দিয়েই ঘুমিয়ে পড়ি। এটা শুনে বর্ণ চুপ করেছিল। মনোহর তখন জিজ্ঞেস করেছিল, কেন বাবু, কিছু হয়েছে নাকি? বর্ণ সে কথার কোনো উত্তর দেয়নি। মনোহরও সেদিন ওকে খুব একটা ঘাঁটায়নি। এখন আফসোস হচ্ছে মনোহরের। সেদিন হয়তো বাবু কিছু একটা বলতে চাইছিল ওকে। মনোহর ভাবল হয়তো বর্ণর ঘটনাটা অদ্ভুত লেগেছিল, তাই আর শেষমেশ বলেনি মনোহরকে। মনোহরেরও ওকে জিজ্ঞেস করা উচিত ছিল। এমনিতেই এখানে আসার পর থেকে বাবুর চোখের কোণে কালি পড়ে গেছে, তা মনোহর লক্ষ্য করেছে। ওর মনে হয়েছিল যে বাবু নিশ্চিত রাতে ঘুমোন না, হয়তো আঁকাআঁকি করেন। বর্ণর স্বাস্থ্য খারাপ হয়ে যাওয়াটাও চোখ এড়িয়ে যায়নি মনোহরের। সে তার স্ত্রীকে বলে দিয়েছিল বাবুর খাওয়া দাওয়ার যত্ন নিতে। মনোহর আর খুব একটা ওপরের ঘরে আসে না। এই ঘরটার প্রতি ওর যেন একটা ভয় জন্মে গিয়েছে। ঘরে ঢুকলেই ওর অনিমেষবাবুর মৃতদেহটার কথা মনে পড়ে যায়। ওই মৃতদেহটার নিথর মুখটা ভেসে ওঠে ওর চোখের সামনে। সেই নিষ্ফলক দৃষ্টির স্মৃতি ওর মনে একটা দগদগে ক্ষতর মতো রয়ে গেছে। আজও একা থাকাকালীন এই স্মৃতি ওর গায়ের লোম খাড়া করে দেয়। ভয় করে ওর, শ্বাস নিতে কষ্ট হয়। সিঁড়ি দিয়ে ওঠার মুখে একটা কালচে লোহার ক্যান্ডেল স্ট্যান্ড সাজানো আছে। সেটা অনেক পুরনো, তাতে কোনো মোমবাতি লাগানো নেই। এটা এখন আর ব্যবহার হয় না। মনোহর ওটা হাতে তুলে নিল। কেন তুলল এটা? ওপরতলায় তো চোর ডাকাতের প্রবেশ করার আর ঢুকে হল্লা করার কোনো সুযোগ নেই। আর চোর এলেও সে মাঝরাতে হল্লা করবে না, চুপচাপ চুরি করে বাড়ি ফিরে যাবে। আর বাইরে যা ঠান্ডা, তাতে এখন কোনো পাহাড়ি কুকুর বিড়ালও থাকার কথা নয়। তাহলে কি? মনোহর কিচ্ছু জানে না। একটা অজানা আশঙ্কায় যেন মনোহরের হাত পা ঠান্ডা হয়ে গেল।
ক্যান্ডেল স্ট্যান্ডটা হাতে নিয়ে মনোহর এগোতে লাগলো। সিঁড়িটা ভীষণ অন্ধকার। বর্ণ স্টাডি থেকে শব্দটা হয়েই চলেছে। মনোহরে বেশ ভয় লাগছে। অন্ধকার সিঁড়িটা যেন নরকের রাস্তা। মনোহরের একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। অন্ধকার যেন আষ্টে পৃষ্ঠে চেপে ধরেছিল ওকে, ওকে এগিয়ে যেতে বাধা দিচ্ছিল। গা হাত থেকে অন্ধকার ঝেড়ে ফেলে যেন মনোহর এগিয়ে যাচ্ছিল। সিঁড়ির এক একটা ধাপ যেন সর্বনাশের দিকে এক পা করে এগিয়ে যাওয়ার উপক্রম। দরজার কাছে উঠে মনোহর একটু দাঁড়ালো। ও দরজায় কান পাতল। ভিতর থেকে এখনো একটা শব্দ হচ্ছে। কেউ যেন লাফালাফি করছে ভেতরে। মনোহরের গা হাত পা আড়ষ্ট লাগছিল। ও নিজের দেহের সমস্ত সাহস সঞ্চয় করলো। তারপর একটা জোরে ধাক্কা দিল। ধাক্কা দিতেই দরজাটা খুলে গেল। না, কিছুই তো নেই, একদম ফাঁকা। মনোহর ঘরে ঢুকল। চারিদিক তো ঠিকই আছে, কিন্তু এ কি? এই দৃশ্য দেখে মনোহরের রক্ত হিম হয়ে এলো। পুরনো ভয়টা আবার চাঙ্গা হয়ে উঠল। এই দৃশ্য দেখে ও আর ঠিক থাকতে পারল না। কি ছিল সেখানে? কি দেখলো মনোহর? ও দেখল ঘরের মেঝেতে চিত হয়ে শুয়ে আছে বর্ণ। তার শরীর একদম স্থির। মনোহর ছুটতে গেল ওর দিকে। ওর কপালে হাত থেকেই উষ্ণতা মাপল। বর্ণর গা বরফের মতো ঠান্ডা। মনোহর ওর ডান হাতটা তুলে নিল। ওর নার্ভ খোঁজার চেষ্টা করলো। একসময় ও শিখেছিল এইসব। এই তো পেয়েছে। না না না, মরেনি, এখনো বেঁচে আছে, তবে জ্ঞান নেই। এক্ষুনি জ্ঞান ফেরানোর প্রয়োজন। চটপট বর্ণকে কাঁধে তুলে নিল মনোহর। ওর গায়ে এখনো যথেষ্ট জোর আছে। ও বর্ণকে কাঁধে তুলে ধীরে ধীরে সিঁড়ির দিকে এগোতে লাগলো। সিঁড়িটা ভীষণ অন্ধকার। একটু অসাবধান হলেই পা হড়কে যেতে পারে। সেটা হলে ওর ভীষণ বিপদ হবে। নিজেও পড়বে আর বর্ণকেও ফেলবে। ও খুব সাবধানে নিচে নেমে এলো। বর্ণকে ঘরের বিছানায় শুইয়ে দিল মনোহর। তারপর বোতল থেকে হাতে জল ঢালল। সেই জল ধীরে ধীরে বর্ণর কপালে, মুখে, গলায় দিয়ে দিল। কিন্তু বর্ণর হুঁশ ফিরল না। মনোহর তাড়াতাড়ি গিয়ে ওর স্ত্রীকে ঘুম থেকে তুলল। ঘুম থেকে উঠে ওর স্ত্রী প্রথমে কিছু বুঝতে পারছিল না। তারপর মনোহরের থেকে গোটা বিষয়টা শুনে ভীষণ ভয় পেয়ে গেল। ওর সঙ্গে সঙ্গে রান্নাঘরের দিকে দৌড় মারল। একটু পরেই ফিরে এলো এক গ্লাস গরম দুধ নিয়ে। দুধটা খাওয়ানো হলো বর্ণকে। বর্ণর হুঁশ ফিরল, কিন্তু সেটা বেশিক্ষণের জন্য নয়। বর্ণ একটু এদিক ওদিক তাকিয়ে রইল। তার কিছুক্ষণ পরেই ও ঘুমিয়ে পড়ল। ওকে ঘিরে বসে রইল মনোহর ও তার স্ত্রী। ওদের দুজনের মুখেই উৎকণ্ঠার ছাপ স্পষ্ট। মনোহরের ভেতরে একটা ভীষণ ভয় কাজ করছে। ওর শরীর কাঁপছে। মনোহরের স্ত্রীও খুব ভয় পেয়েছে। দুজনেই গোটা রাতটা বর্ণর ঘরের চেয়ারে বসে কাটিয়ে দিল। মনোহর অপেক্ষা করছিল ভোর হবার। ঘড়িতে তখন 4:30 বাজে। আর কিছুক্ষণ পরেই সূর্য উঠবে। মনোহরের ঘুম পাচ্ছিল। ও উঠে ঘরের দরজাটা বন্ধ করে ছিটকিনি লাগিয়ে দিল। তারপর একটা চেয়ারে সজাগ হয়ে বসে রইল। ও স্ত্রী ঘুমিয়ে পড়ল একটু পরেই। তবে ভোরের আলো না ফোটা অবধি ওর শান্তি নেই। ওর মাথার ভিতরে অনেক প্রশ্ন ভিড় করে আসতে লাগলো। তার মধ্যে একটা প্রশ্ন প্রধান। কি হয়েছিল বর্ণর সাথে?